সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনারা নিশ্চয়ই কমেন্ট পড়ে এবং ডেসক্রিপশন পড়ে বুঝেই গেছেন যে এটা কোথাকার ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই, যে এটা গঙ্গাসাগর ঘুরতে যাওয়ার ব্লগ করা হচ্ছে। তো এর আগে কোনো দিনও এরকম ঘুরতে যাওয়ার ব্লগ করিনি, তো এই প্রথমবার। সাধারণত আমার চ্যানেলে কমেডি ভিডিওই আমি এর আগে পোস্ট করেছি, তো এই প্রথমবার একটা ঘুরতে যাওয়ার ব্লগ বানাচ্ছি। আপনাদের ভালোবাসার সঙ্গে থাকলে এরপরে নর্থ বেঙ্গলের একটা ঘোরার ব্লগ বানাবো, তারপরে প্রত্যেক দিনের কিছু ভিডিও বানাবো। তো দয়া করে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, যাতে আপনাদের ভালোবাসা পেলে আমারও ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রওনা দেওয়া যাক। তো সকালবেলা আমরা 4টের সময় উঠে মোটামুটি রেডি হয়েই গেছিলাম বেরোবো বলে, কিন্তু ওয়েদারের কন্ডিশন এত খারাপ ছিল, কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে আমরা টাইম মতন বেরোতে পারলাম না। আমাদের প্ল্যানিং ছিল যে মোটামুটি 4টের সময় উঠে আমরা রেডি হয়ে 5টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আপনারা রাস্তায় জলটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কী পরিমাণে জল জমেছে। তো এতটাই বৃষ্টি হয়েছে যে সেই জন্য আমরা বেরোতে পারলাম না, তো তাই জন্য একটু লেট হয়ে গেল। এবং এইখানে একটা কথা তো নিশ্চয়ই সঠিক, যেটা আমি জানি, যে অনেকেই আমার সাথে প্ল্যান করেছে গঙ্গাসাগর যাব, অনেকেই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলেছে যে আমাকে নিয়ে যাবি, কিন্তু এটা একটা ভগবানের কৃপা আছে, যে কথাতেই আছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো সবার পক্ষে সম্ভব হয় না, বা ভগবান টানে না যে সাগরের একবার এসে দেখে যাক। যাওয়ার ব্যবস্থা আছে, আপনার সুবিধা মতন আপনি ধরে সে অনুযায়ী আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন। এটা গেল এক ট্রেন পথ। দ্বিতীয় পথ হলো আপনার বাস রুট আছে। বাস রুট যেমন আপনার ধর্মতলা থেকে নানান রকমের সরকারি বাস ছাড়ে, যেটা আপনার সোজা ডায়মন্ড হারবার রোড ধরে নতুন রাস্তার মোড় হয়ে সোজা বকখালির দিকে চলে যাচ্ছে। তো আপনারা নতুন রাস্তার মোড়ে নেমেও ওখান থেকে টোটো ধরে আপনি গঙ্গাসাগর চলে আসতে পারেন। আর দ্বিতীয় পথ হচ্ছে কি বাই কার, আপনি কার বা বাইকের মাধ্যমে চলে আসতে পারেন। তো আমরা যেটা যাব সেটা হচ্ছে কি বাইকে যাব, বাইকের মাধ্যমে যাব। তো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, চলার পথে ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেবো, আপনার সেই অনুযায়ী চলে আসতে পারবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, এর আগে দেখা যাক। এখন আপাতত আমরা তেল ভরিয়ে নেব, ঠিক আছে। তো এখন পেট্রোল পাম্প থেকে তেলটা ভরিয়ে নিই, কারণ অনেক দূরের রাস্তা আছে, তো তেলও নেই গাড়িতে। তো প্রায় এটা 175 কিলোমিটার মতন রাস্তা। তো মোটামুটি আমার গাড়িতে মাইলেজটা ভালো, যেহেতু 125 সিসির, আমি হন্ডা সাইন আছে আমার গাড়ি, তো মাইলেজটা ভালো বলে। তো এবার পৌঁছে গেলাম বারুইপুর বাইপাস। এখানে একটা চায়ের দোকান থেকে একটু চাটা খেয়ে রওনা দেবো বাইপাস ধরে। তো চলুন আগে রাস্তার কী কন্ডিশন আছে সেটা দেখিয়ে তারপর শুরু করা যাক। এসে গেছি আমরা এখন বারুইপুর বাইপাস। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, চা খেলাম। এবার আমরা রওনা দেবো গঙ্গাসাগরের দিকে। রাস্তা মোটামুটি বাড়ি থেকে বাইপাস মোটামুটি রুবি হসপিটাল পর্যন্ত আপনার রাস্তার কন্ডিশন একটু গর্ত ছিল, বাকি রুবি হসপিটালটা পেরিয়ে যে বাইপাস ধরলাম, বারুইপুর বাইপাসের রাস্তাটা
নর্মালি খুব ভালো কন্ডিশন, খুব ভালো রাস্তার। আর মাঝে সাঝে একটু হালকা পাতলা তো আপনার গর্ত ফর্ত থাকবেই। তো রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকই আছে, কিন্তু বর্ষার জন্য কিছু কিছু জায়গায় গর্ত হয়েছে, জল জমেছে। সেই জায়গাগুলো একটু বুঝে শুনে চালাতে হবে, কেননা এটা যেহেতু বাইপাস। তাই আমরা যাওয়ার পথে টোটাল 2টো স্টপেজ ঠিক করি, প্রত্যেক সময় যেটা করি সেটাই করেছি এই জার্নিতেও। তো ফার্স্ট হচ্ছে কি, আমরা রুবি বাইপাসের কাছে একটা জায়গায় আমরা রেস্ট করেছিলাম। আর সেকেন্ড গন্তব্যস্থল ছিল ডায়মন্ড হারবার, যেটা গঙ্গার পাড়ে বসে আমরা একটু টিফিন করি। জায়গাটা খুবই সুন্দর লাগে। আমি যে কবারই এই রাস্তার মাধ্যমে যাই, তো সে কবারই আমি এখানে বসি। তো জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর, মানে গঙ্গার পাড়ে, হ্যাঁ, নদীর পাড়ে কত সুন্দর একটা বসার জায়গা করে দোকানটা করেছে। তো এখান থেকে কিছু টিফিন করব আমরা। তো আমি আর আমার ওয়াইফ দুজনে ডিম টোস্ট অর্ডার দিয়েছি, আর আমার মেয়ে ও ডিমের অমলেট খাবে। তো তিনজনে অর্ডার দিয়ে আমরা এখানে বসলাম। ওনারা যতক্ষণে রেডি করছে ততক্ষণ আমরা একটু সৌন্দর্য উপভোগ করি। এখানে দেখুন একটা বক, সে শিকারের জন্য খোঁজাখুঁজি করছে। তো আপনার পরিবেশটা দেখুন কত সুন্দর, কত মনোরম একটা দৃশ্য। এই জায়গাটা এই জন্যে আমার খুব ভালো লাগে, যেহেতু গঙ্গার পাড়, এত সুন্দর এখানে হাওয়া দেয়। তো প্রত্যেকবারে এসে বসতে আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তো এখানে মোটামুটি 10-15 মিনিট বসে এর পরের যে গন্তব্যস্থল আছে সেটা হচ্ছে কি ডাইরেক্ট লঞ্চঘাট, 8 নম্বর লঞ্চঘাট, যেখান থেকে আমরা পার হবো নদী। তো চলুন এরপরে যাওয়া যাক পরের গন্তব্যস্থলে। It's your time, do it right. Come on, this day or in the night. Don't be shy, you can try. They can never take your pride. Pull up, you're enough. You can battle through the rough. It's a movement, so lead it. Cultivate it and beat it. Let them say what they want, but never believe it. You do you, they do them. But love wins in the end. আসার পথে আপনাদের সাথে যে নতুন রাস্তার মোড়ের কথা বলেছিলাম, সেই নতুন রাস্তার মোড় পেরিয়ে আমরা ঢুকে গেলাম গঙ্গাসাগরের যে লঞ্চ ঘাট, যেটা 8 নম্বর লঞ্চ ঘাট, সেই পথে ঢুকে গেলাম। আর এই রাস্তাটা আমার এতই ভালো লাগে, তার কারণ হচ্ছে কি, দেখুন মাঝে মাঝে যে এই মূর্তিগুলো লাগানো আছে, এই মূর্তিগুলো খুব সুন্দরভাবে সাজানো। জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু ঝড়ের কারণে অনেক মূর্তি ভেঙে গেছে, তারপরে মেনটেনেন্স করা হয় না বলে এই রাস্তাটার কন্ডিশন এরকম। কিন্তু যখন নতুন অবস্থায় সাজানো ছিল, রাস্তাটা খুবই ভালো। তো একটা চলে গেল লঞ্চ ঘাট, ওই লঞ্চ ঘাটটা বন্ধ আছে। আমরা যাবো 8 নম্বর লঞ্চ ঘাটের দিকে, সোজা দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে কি 8 নম্বর লঞ্চ ঘাট গিয়ে রানাঘাট। তো এই যে আগের যে লঞ্চ ঘাটটা দেখালাম, সেটাতে বালি এবং পলি জমে যাওয়ার জন্যে সেটা কাটাইয়ের ব্যবস্থা চলছে, তো কাজ চলছে। সেই ঘাটটা এখন বন্ধ আছে। তো তাই জন্য এখন আমরা 8 নম্বর লঞ্চ ঘাটটা, ওটা রানিং আছে, সেই জন্য সেই দিকে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এত লোক, মানে বাইক নিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। প্রচুর শরণার্থী এখানে আসে সারা বছর, যেহেতু এটা তীর্থস্থান। তো সেক্ষেত্রে এখানে নন বেঙ্গলিরা বেশি আসে। তো এখানে সারা বছর প্রায় 12 মাসই আপনারা যখনই আসবেন তখনই মোটামুটি ভিড় পাবেন মানুষ। তো এখানে 12 মাসই লোক আসে। আপনারা ভিড় দেখে বুঝতেই পারছেন যে কত ভিড় হয়েছে। তো আমরা এই ভিড় ঠেলে এগিয়ে চলেছি লঞ্চ ঘাটের টিকিট কাউন্টারের দিকে। তো গাড়ির জন্য একটা টিকিট কাটতে হবে এবং আমরা আমাদের 3 জনের টিকিট কাটবো। তো টিকিট কাউন্টারের সামনে যাব, গিয়ে টিকিটটা কাটবো, কেটে তারপরে লঞ্চের দিকে এগোবো। তো যা ভিড় রাস্তায়, এই ভিড় কাটিয়ে যাওয়াটা খুব মুশকিল। মানে হর্ন দিলেও এরা সরতে চাইছে না, তো প্রচুর ভিড় রাস্তায়। তো আমরা চলে এসেছি এখন লঞ্চ ঘাটের টিকিট কাউন্টারে, লঞ্চের দিকে রওনা দেওয়া যাবে। তো এখানে বললাম একজনের পরেই ছিলাম আমি। তো একটা বাইকের টিকিট আর 3 জনের মাথা পিছু কত হয় দেখা যাক।
তো আমাদের টোটাল খরচা পড়লো এখানে 90 টাকা। তো আমি আর ভাগ ভাগ করে দেখিনি কার কত কী কিসের জন্য নিয়েছে। তো বাইকের জন্য বোধহয় 70 টাকা বা 80 টাকা এরকম একটা কিছু লাগে। তো যাই হোক, টোটাল আমাদের খরচা পড়লো 90 টাকা। তো টিকিট নিয়ে এবারে আমরা এগিয়ে যাব লঞ্চ ঘাটের দিকে। তো এই দেখুন, এটা পড়েছে 90 টাকা। তো এবারে সোজা এগিয়ে যাব এবারে লঞ্চ ঘাটের দিকে। আর এখানে বোর্ডে লেখা আছে যে গাড়ি চালিয়ে যাওয়া, ড্রাইভ করে যাওয়া যাবে না, ড্রাইভ করে গেলে এটা জরিমানা দিতে হবে। তো আমরা বাইক যতটা পেরেছি হাঁটিয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু এই জায়গাটা এতটাই উঁচু, এখানটা অনেক সাবধানে বাইকটা নামাতে হবে। হ্যাঁ, অনেকটাই উঁচু, অনেকেই পড়ে যায়, নামাতে পারে না। তো এই জায়গাটা একদম সাবধানে, আস্তে আস্তে তাড়াহুড়ো করলে চলবে না, সাবধানে নামাতে হবে। আমরা উঠে গেলাম লঞ্চে। লঞ্চটাও বেশ বড়, আপনাদেরকে পুরো লঞ্চের ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। এই লঞ্চেও মোটামুটি 12 মাসে বেশ ভালোই ভিড় হয়। আজকে একটু দুপুরবেলা এসছি, আমাদের একটু লেট হয়ে গেছে বলে একটু ফাঁকা ফাঁকাই রয়েছে লঞ্চটা, তাহলে লঞ্চেও বেশ ভালোই ভিড় হয়। এই দেখুন, মোটামুটি ফাঁকাই আছে। তো আমরা ভালো সময় এসছি, আমরা উঠেছি আর সঙ্গে সঙ্গে লঞ্চটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। এই দেখুন, পাড়ের দিকটা এটা থেকে ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। যে চাপের সাথে লাগানো ছিল লঞ্চটা, সেটা থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর আমরা যাব ওই দিকে, ওই সোজা ওই দিকে, যেটা দেখা যাচ্ছে না ওদিকে। টোটাল যেতে এটা সময় লাগে প্রায় 45 মিনিট, 40 থেকে 45 মিনিট মতন লাগে। তো এখন যেহেতু জোয়ার আছে, তো সেই জন্য আপনার ঘুরে যায় না লঞ্চটা। অন্যান্য সময় কী হয়, ভাটার সময় থাকলে লঞ্চটা যেতে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, কারণ সামনে সোজাসুজি যেতে গেলে লঞ্চটা নিচে আটকে যায়। যেহেতু চড়া পড়ে রয়েছে তলাটা, সেই জন্য আটকে যায় বলে লঞ্চটা সোজাসুজি যেতে পারে। তো এটা ঘুরে ঘুরে আসতে হয়। এইটা যেহেতু জোয়ার আছে এখন, সেই জন্য এটা সোজাসুজি চলে এসছে। আমরা প্রায় কাছাকাছি নেমে গেলাম। গঙ্গাসাগরের মাটিতে পা দিয়ে দিলাম, পবিত্র গঙ্গাসাগরের মাটি, এটাতে পা দিয়ে দিলাম। এবারে আমরা যাব আমাদের গন্তব্যস্থল, যেটা আমার ভাইয়ের বাড়ি। তো সেখানের দিকে রওনা দিলাম। তো চলুন, পরবর্তী গন্তব্যস্থলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এরপরে আস্তে আস্তে আমরা যাব নানান রকমের যেসব তীর্থস্থানগুলো আছে সেগুলো দেখাবো। যেমন তার মধ্যে আছে কপিলমুনির আশ্রম আছে, রামকৃষ্ণ মিশন আছে, নাগ সরোবরের মন্দির আছে। তো এগুলো পরপর করে এক এক করে যতটা পারবো দেখাবো আপনাদেরকে। দুর্গা মন্দির আছে, তো সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। তো আজকে প্রথম দিন আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে গিয়ে আজকে যাব আপনার ভাইয়ের বাড়িতে, সেখানে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করে রাত্রের দিকে একবার মিশনের দিকটাতে যাব। রামকৃষ্ণ মিশনের যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও। এবং তার পরের দিন ডে 2-তে আপনার কপিলমুনির আশ্রমের একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখা যাক কতদূর কি হয়, তো সেই অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা, এটা নাগ সরোবরের রাস্তায়, মানে যেইটা আমাদের ভাইয়ের বাড়ি, মেন রোড থেকে যে ভাইয়ের বাড়িটা, সে গলিটার ভিতরে চলে এসেছি। এইটা নাগ সরোবরের মন্দির আছে, তার বাইরে দিয়ে আমরা যাচ্ছি। এটার ভিতরেও ঢুকে আপনাদের একটা ভিডিও করে দেখাবো। তো এর ভিতর দিয়ে, বাইরে দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে ঢুকে গেলাম আমরা। এবারে রামকৃষ্ণ মিশনের সামনে থেকে আমরা আমাদের ভাইয়ের বাড়ির দিকে এগিয়ে যাব। এই যে রামকৃষ্ণ মিশনের এই বাউন্ডারিটা শুরু হচ্ছে, এইটা হচ্ছে কি রামকৃষ্ণ মিশন। এই মানে আপনারা আইডিয়া করতে পারবেন যে কত বড় এরিয়া নিয়ে মিশনটা অবস্থিত। অনেক বড়, মানে কয়েক একর জমি নিয়ে মিশনটা তৈরি। এটা হচ্ছে মেন গেট রামকৃষ্ণ মিশনের। ভিতরটাতেও যাবো, ভিতরটাতেও ভিডিও করে দেবো আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কত একর, কত বিঘা জমি নিয়ে মিশনটা তৈরি। অনেক বড় মিশন আছে এটা। তো এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে, থাকে, হোস্টেল আছে ছেলেদের।
এখানে পড়াশোনা করে তারা থেকে। আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। দুদিকে দেখুন কত সুন্দর ফাঁকা মাঠ, কোথাও ধান চাষ হয়েছে, কোথাও ফুল চাষ হয়েছে। প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর আমাদের শহর এলাকায় দেখা যায় না। তো এই জন্যই আপনাদের সামনে তুলে ধরা। অনেকের কাজের সূত্রে কোথাও যাওয়া হয় না, আসা হয় না, তো যাতে আপনার এই ভিডিওর মাধ্যমে একটা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারেন, সেই জন্যই এটা তুলে ধরা আপনাদের সামনে। তো দয়া করে আপনার লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা পরবর্তী আরও ভিডিও বানাতে আগ্রহী থাকব। চলে এলাম আমরা দুর্গা মন্দিরে। এটা সাগরদ্বীপের একটা বেশ প্রখ্যাত মন্দির। এটা হলো বেরোনোর গেটটা। কত সুন্দর একটা মন্দির বানানো এখানে। কথা মতো আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন। এটা হলো রামকৃষ্ণ মিশনের গেট। এই আমরা ঢুকবো ভিতরে এখন। তো যেহেতু দিনের বেলার সময় পাইনি বলে আমরা রাত্রিবেলায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড়। এটা হচ্ছে কি রামকৃষ্ণ মিশনের পোস্ট অফিস, মানে নিজস্ব একটা পোস্ট অফিস রামকৃষ্ণ মিশনের ভিতরে আছে। তো আপনারা ভিতরে গিয়ে দেখতে পাবেন কত বড় এলাকা নিয়ে জায়গাটা, মানে মিশনটা করা। আর কত সুন্দর দেখুন, পদ্ম ফুলের চাষ করেছে এদের নিজস্ব, এরা নার্সারি বানিয়েছে, পদ্ম ফুলের চাষ করেছে, কত সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। এদের সমস্ত কিছু নিজেরা, যেহেতু এখানে স্টুডেন্টরা থাকে পড়ে, তো এরা নিজেরাই নিজেদের চাষবাস করে সমস্ত কিছু খাওয়া দাওয়া এই নিজেদের চাষবাসের থেকেই করা হয়। তো এখন একটা সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরের ভিতরে। তো আমরা মন্দিরের ভিতরেও যাব, সেই সন্ধ্যা আরতিটাও দেখব। তার আগে দেখুন বাগানটা কত সুন্দর করেছে পদ্ম ফুলে, খুব সুন্দর। ভিতরটা সাজিয়ে গুছিয়ে এত সুন্দর তৈরি করেছে, খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলা আসলে এত ভালো লাগছে, খুব ভালো লাগে। তো আমরা মন্দিরের ভিতর যাচ্ছি। মন্দিরের ভিতরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। যে গুরুদেব আছেন উনি সন্ধ্যা আরতি করছেন। আমরা মন্দিরের ভিতর গিয়েও আপনাদের দেখাবো যে সন্ধ্যা আরতি হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সন্ধ্যা আরতি হচ্ছে।
এই মঠটি এই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের আন্ডারে। তো মোটামুটি যা এখানে অনুদান আসে সব বেলুড় মঠের থেকে আসে। তো এইটা পুরো পরিচালিত হয়, এই গঙ্গাসাগরের এই রামকৃষ্ণ মিশনটি পুরোপুরি পরিচালিত হয় বেলুড় মঠের আন্ডারে। এখানে যা নিয়ম মানা হয় সব বেলুড় মঠের আন্ডারে। তো দেখুন সন্ধ্যা আরতি হচ্ছে, বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর।